Square Pharmaceuticals presents Montin Respitalk, powered by Montin. দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস মন্টিন রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন অনুষ্ঠান। আপনারা জানেন যে আমরা একটি বৈশ্বিক মহামারী মোকাবেলা করছি, আর সেটি হচ্ছে কোভিড-19। এই মহামারীতে আমাদের প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড দুশ্চিন্তা দুর্ভাবনায় কাটছে, কখন কি আক্রান্ত হয়ে যায় সেই ভয়। এবং এই ভয়টি তাদেরই বেশি যাদের শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে, অর্থাৎ যাদের অ্যাজমা, হাঁপানি বা সিওপিডি রোগ রয়েছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হচ্ছে। আর সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যালস মন্টেন রেসপিটক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে প্রতি পর্বে আমরা বাংলাদেশের বরেণ্য মেডিসিন স্পেশালিস্ট, রেসপিরেটরি স্পেশালিস্ট বিশেষজ্ঞদেরকে আহ্বান জানিয়ে থাকি, আমন্ত্রণ জানিয়ে থাকি, এবং সেই সাথে আমাদের দু একজন স্পেশাল গেস্টও থাকে তাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করার জন্য। চলুন দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি গেস্ট এক্সপার্ট, তাকে আমরা একটু পরিচয় করে দেই। আপনাদের সবার প্রিয় মুখ, বাংলাদেশের বরেণ্য চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেসপিরেটরি স্পেশালিস্ট অধ্যাপক ডাক্তার এ.কে. মোশাররফ হোসেন স্যার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আজকের এই পর্বে অংশ নেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে স্যার আরো দুজন স্পেশাল গেস্ট হয়েছে, আমরা একটু পরিচয় করে দিতে চাই। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন মিস্টার মাহমুদুর রহমান ভুইয়া, জেনারেল ম্যানেজার সেলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম মিস্টার মাহমুদুর রহমান ভুইয়া আজকে আমাদের এই অনুষ্ঠানের এই পর্বে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আরো একজন প্রিয় মুখ, যাকে খেলা শুরু হলেই আপনারা দেখে থাকেন, স্কোর কত, কত রান, কত টান টান উত্তেজনার মধ্যে যিনি ধারাভাষ্য দিয়ে যান, তিনি সবার প্রিয় ক্রীড়া বিশেষজ্ঞ, ক্রীড়াবিদ বলবো, এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য ইয়াং পটেনশিয়াল জার্নালিস্ট, সমাজসেবক। আমরা একটু পরিচয় করে দিতে চাই, সবার ভালো লাগার মানুষ ফাহিম রহমান, ৭১ চ্যানেল থেকে যুক্ত হয়েছেন, সবার প্রিয় মুখ ফাহিম রহমান ভাই। আপনাকে ধন্যবাদ স্যার, আমাদের সাথে যুক্ত আছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। প্রচন্ড ব্যস্ত সময় তিনি পার করছেন, আমরা জানি সেটা, তারপরে তিনি যে সময় দিয়েছেন এবং নিশ্চয়ই সাধারণ মানুষের প্রশ্নের উত্তর তিনি দেবেন, সেজন্য স্যারকেও অবশ্যই ধন্যবাদ। এবং মাহমুদুর ভাই আমার যোগ দিয়েছেন, তাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি কিন্তু আমরা আসলে আপনাদের জন্যই সাজিয়েছি, বিশেষ করে এই করোনা দুর্যোগে যাদের মা বাবা অথবা কেউ যদি নিজে এই শ্বাসতন্ত্রের রোগের সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য কিন্তু বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। কারণ করোনা কিন্তু এখন কাউকে ছাড় দিচ্ছে না। ধনী গরিব, বর্ণ ধর্ম নির্বিশেষে যে যেখানে একটু দুর্বলতা পাচ্ছে, যার মধ্যে দুর্বলতা পাচ্ছে, তাকে কিন্তু পেয়ে বসছে। আর বিশেষ করে যদি কারো শ্বাসতন্ত্রের প্রবলেম থেকে থাকে, সেই বিষয়টা মাথায় রেখে আমাদের আজকের এই আয়োজন। আপনারা বেশি বেশি করে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার দেবেন। আমরা একটু চলে যেতে চাই আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাক্তার মোশাররফ হোসেন স্যারের কাছে। স্যার, এইরকম একটি করোনা দুর্যোগের মধ্যে আপনি কেমন আছেন এবং কেমন আছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগ, প্রথমে একটু জানতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলতে হয়, তাহলে দু তিনটি কথা বলতেই হয়। প্রথম কথা হচ্ছে যে যখন 31শে ডিসেম্বর 2019 সালে এই করোনা দুর্যোগের শুরু হয় উহান থেকে, বাংলাদেশে প্রথম জনসচেতনতামূলক অনুষ্ঠানটি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করে থাকি, আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে। এবং আপনি জেনে খুশি হবেন যে ঠিক উহান সিটির আদলে আমরা প্রথম ফিভার ক্লিনিকও কিন্তু বাংলাদেশে প্রথম হয় এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এবং আমরা অতি সম্প্রতি এই মাস থেকে কোভিড রোগী ভর্তিও করছি। অর্থাৎ এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে কোভিড রোগীদের চিকিৎসা হচ্ছে, পাশাপাশি অন্যান্য নন কোভিড রোগীর চিকিৎসাও হচ্ছে।
অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা মূল আলোচনায় যুক্ত হব, তবে তার আগে আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, তার কাছ থেকে একটু ভালো লাগার কথা শুনবো, একটু ভীষণের কথা শুনবো যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকে এবং নিত্য নতুন সায়েন্টিফিক সেমিনারের সায়েন্টিফিক পার্টনার হয়ে থাকে। তো মিস্টার মাহমুদুর রহমান ভূঁইয়াকে তার স্বাগত কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ বাসু। প্রথমেই আমি সালাম জানাই আমাদের গেস্ট এক্সপার্ট স্যারকে এবং ফাহিম ভাই দুজনকেই, এবং শুরু করতে চাই এই করোনার সময় এই ক্রাইসিসে যত আমাদের ফ্রন্টলাইনার, আজকে দুজন আমাদের তিনজন, আপনারা তিনজনই বিশাল ফ্রন্টলাইনার, আমাদের ডক্টর এবং জার্নালিস্ট, তিনজন ফ্রন্টলাইনাররা, এবং যারা এই ফ্রন্টলাইনে যুদ্ধ করতে যে আজকে তাদেরকে আমরা হারিয়েছি, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে শুরু করতে চাই। এবং আজকে এই টপিকটা সিলেক্ট করার জন্য আমি রাজ টিভিকে প্লাস আমি আমাদের স্কয়ার থেকে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, যে এই সিচুয়েশনে শ্বাসকষ্ট একটা বড় টেনশনের বিষয়। আমরা দেখছি যে কোভিড পেশেন্টের ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা ক্রিটিক্যালি যাচ্ছেন তারা কিন্তু এই শ্বাসকষ্টের রিস্কটা নিয়েই যাচ্ছেন। তো তার জন্যই আমরা আমাদের উদ্যোগ এই মন্টিন পাওয়ার্ড রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন। আমরা জানি আমাদের যে গেস্ট এক্সপার্ট আছেন উনি এই বিষয়ে আমাদের দর্শকদেরকে বিভিন্ন কোশ্চেনে আনসার করবেন এবং ক্লিয়ার করবেন কিভাবে এ থেকে আমরা সাবধান হতে পারি এবং কিভাবে আমরা এই চিকিৎসা নিতে পারি এবং আমাদের নিজেরা এই সাবধানতা অবলম্বন করে ভালো থাকতে পারি, এই আশা থাকবে। আমি স্যারকেই সময়টা বেশি দিতে চাই যাতে স্যার বেশি সময় দিতে পারেন, এই শুভকামনা থাকবে। এবং দোয়া করব আমাদের সবাই যাতে ভালো থাকে, বাংলাদেশ প্রতিটা মানুষ যাতে দ্রুত এই প্যান্ডেমিক থেকে মুক্তি পেতে পারে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই। নিশ্চয়ই স্কয়ার ফার্মাসিউটিক্যালস এভাবেই রোগী এবং দেশের এরকম ক্রান্তিকালে পাশে থাকবে সেই প্রত্যাশা রাখছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং নিশ্চয়ই আবার আগামী পর্বে আপনার সঙ্গে আবার দেখা হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আজকে কিন্তু মোশাররফ স্যার কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিবে। অতএব প্রশ্নের জন্য আপনারা খাতা খুলে বসে থাকুন এবং সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম বয়স লিখে অবশ্যই প্রশ্নটি করবেন। আমাদের আজকে বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমরা একটু আসতে চাই এই পর্বে ফাহিম রহমান ভাইয়ের কাছে। আপনি গণমাধ্যমে কাজ করছেন, সেই সাথে পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক করছেন। কেমন দেখছেন এই করোনা আক্রান্ত রোগীদের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের দুঃখ যন্ত্রণা কতটা আপনারা মানে খেয়াল করছেন এই মুহূর্তে? মাইকটা একটু আনমিউট করবেন ফাহিম ভাই। জি, মানুষ খুবই আসলে আতঙ্কগ্রস্ত প্রথমত, এবং আতঙ্কগ্রস্ত হওয়ার পর তারা বিভিন্ন রকমের তথ্য পাচ্ছে এবং তথ্য যে যাচাই বাছাই করবে সেই তথ্য যাচাই বাছাই করার সুযোগ কিন্তু তারা আসলে সবসময় পায় না। তো এই যে তারা সুযোগটা সবসময় পায় না, সে কারণে কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অনেক মিস ইনফরমেশনকে তারা কিন্তু বিশ্বাস করতে শুরু করে এবং তাদের অনেক রকমের আসলে জিজ্ঞাসা আছে। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই স্যারকে সাধুবাদ জানাই যে তিনি সময় দিয়েছেন এবং মানুষের কিছু প্রশ্নের উত্তর নিশ্চয়ই তিনি দেবেন, এবং আমি আন্তরিকভাবে যারা ফ্রন্টলাইনার আছে, স্পেশালি যারা একেবারে সরাসরি করোনায় যারা আক্রান্ত সংক্রমিত তাদের চিকিৎসা সেবায় নিয়োজিত যে ডাক্তাররা রয়েছেন, যে ফ্রন্টলাইনার যারা রয়েছে, তাদেরকে আসলে একেবারে হৃদয়ের ভেতর থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তারা সত্যিকার অর্থে রিয়েল লাইফ হিরো, একেবারেই তারা রিয়েল লাইফ হিরো, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। স্যারের কাছে আসলে আমার বেশ কিছু জিজ্ঞাসা, এই জিজ্ঞাসাগুলো শুধু যে আমার আসলে তা না, এই জিজ্ঞাসাগুলো সাধারণ মানুষের জিজ্ঞাসা। তো আমি কি দাদা কিছু কোয়েশ্চেন কি আমি করতে পারি স্যারকে? হ্যাঁ, আপনি অবশ্যই কোশ্চেন করবেন, তবে তার আগে আমি একটু আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের ভূমিকা কথা দিয়ে স্যারের কাছে কোশ্চেন শুরু করি। অবশ্যই আপনি প্রশ্ন করবেন, আপনি আমাদের প্যানেলেই থাকবেন। তো স্যার, আমাদের আজকের যেহেতু বিষয়বস্তু সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এখানে অবস্ট্রাকশনটা এবং তার আগে ক্রনিক শব্দটা আছে। আমরা জানি ক্রনিক শব্দটার অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী। তো অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর্থাৎ ফুসফুসের রোগ, তো এটা আসলে একটু যদি ব্যাখ্যা করে বোঝান, এটি কেন হয় এবং এই রোগটি কি, কেন হয়, কোন বয়সে হয়, এটি আমাদের প্রথম জানার ইচ্ছা। আচ্ছা, প্রথম আমি বলি যে ফুসফুস হচ্ছে মানব দেহের একটা খুব ভাইটাল অর্গান। ভাইটাল অর্গান মানে হচ্ছে যেই অর্গানটা যদি অকার্যকর হয়ে যায় মানুষ আর বাঁচবে না, তিনি মৃত্যু মুখে পতিত হবে। এখন এই ফুসফুসের কাজ কি? আমরা প্রতিনিয়ত, আপনি জানেন যে
14 থেকে 18 বার প্রতি মিনিটে শ্বাস নিই এবং ত্যাগ করি। আমরা যখন শ্বাস নিই, আমরা বায়ুমণ্ডল থেকে যেই বাতাসটা আমাদের ফুসফুসে ঢুকে শ্বাসনালী দিয়ে বায়ুথলি, যাকে ইংরেজিতে এলভিউলাই বলে, এলভিউলাইতে ঢোকে, সেই বাতাস থেকে আমাদের রক্তনালীতে অক্সিজেন ঢোকে। তারপর আমাদের দেহে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটি আবার সেই বায়ুথলির বাতাসে কার্বন ডাইঅক্সাইড এসে জমা হয়, সেটি আবার আমাদের নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে যায়। এই ঘটনাটি প্রতি মিনিটে 14 থেকে 18 বার ঘটে, এবং এটি কিন্তু ঘটে আমাদের অবচেতন মনে, আমরা কিন্তু জানিও না। এবং এগুলিকে আমরা বলি বায়োলজিক্যাল ক্লক। এগুলো হচ্ছে আমাদের দেহ ঘড়ি। যেমন আমাদের হৃদস্পন্দন হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা দিনে জেগে থাকছি, রাতে ঘুমোচ্ছি, এগুলো হচ্ছে আমাদের দেহের ঘড়ি। যতদিন আমরা বাঁচবো এই দেহ ঘড়ি চলতে থাকবে। আচ্ছা, যদি কোনো কারণে আমি জানি যে আমার এই শ্বাস নেয়াটা আমি টের পাচ্ছি, হয় আমার কষ্ট হচ্ছে, কেউ হয়তো বলে স্যার আমি শ্বাস নিতে পারছি না, কেউ আবার বলে স্যার আমি শ্বাস ছাড়তে পারছি না, শ্বাস নিতে গেলে হয়তো বুকে ব্যথা হয়, বুক জাম লাগে, বিভিন্ন রকমের কথা বলে। আবার কখনো কখনো বুকের মধ্যে শাসা করে শব্দ হয়, চিচি করে শব্দ হয়, গলার মধ্যে শব্দ হয়, বিভিন্ন রকম উপসর্গের কথা বলে। এই সবগুলো উপসর্গই অনেকগুলো রোগের জন্য হয়ে থাকে। তা আমরা যদি মূলত দুই ভাগে ভাগ করি, যে আমাদের যে শ্বাসতন্ত্র আছে, যেটি দিয়ে এই এতক্ষণ বললাম যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা মেনটেন হচ্ছে বডিতে, সেটি যদি বলি, তাহলে এই শ্বাসতন্ত্রের মধ্যে একটি আছে ফুসফুস, ফুসফুসের মধ্যে আছে শ্বাসনালী। কিছু রোগ আছে শ্বাসনালীতে হয়, কিছু রোগ আছে ফুসফুসের প্যারেনকাইমাতে হয়। তো শ্বাসনালীতে যেই রোগগুলো হয় সেগুলো এই একটি হচ্ছে প্রদাহজনিত, যেটি আপনি এখন বললেন সিপিডি, সেরকম একটি রোগ। তারপর খুব কাছাকাছি আরেকটি এবং বহুল প্রচলিত অ্যাজমা, যাকে আমরা হাঁপানি বলি। অ্যাজমা সিপিডি অলমোস্ট একই রকম। অ্যাজমা ছোটবেলার অসুখ আর সিপিডি বড়বেলার অসুখ। অ্যাজমা হয়তো জেনেটিক কারণে বেশি হয়, আর সিপিডিটা ধূমপানের কারণে বেশি হয়। কেউ যদি মনে করেন আমি ধূমপান করব না, তাহলে তিনি সিপিডিতে আক্রান্ত হবেন না। তারপরে যদি সেখানে ইনফেকশন হয়, জীবাণু সংক্রমণ, যেটি এখন সারা পৃথিবী নাকাল করে দিচ্ছে, SARS-CoV-2, আমরা খুব সুন্দর করে নাম দিয়েছি করোনা ভাইরাস। এবং সেই করোনা ভাইরাসের আমরা যদি চিত্র দেখি, তাহলে দেখব যে তিনি মুকুট পরে আছেন। সম্রাট রাজারা যেরকম মুকুট পরেন, সেখান থেকেই তার নাম হয়েছে করোনা। এবং তিনি সারা পৃথিবী জুড়ে এখন তার সাম্রাজ্যবাদ চালিয়ে যাচ্ছেন। সমস্ত মানব জাতি, তার সমস্ত প্রযুক্তি, বিজ্ঞান, জ্ঞান এখনো কিন্তু পরাভূত, স্বীকার করতেই হবে। তো সেই করোনারও প্রধান টার্গেট হচ্ছে ফুসফুস, এবং ফুসফুসে গিয়ে প্রথম ইনফেকশন করে, তারপর এই ইনফেকশন থেকে যেই ঘটনাটি ঘটে সেটিকে বলে নিউমোনিয়া। সেই নিউমোনিয়া মৃদু থেকে তীব্র পর্যায়ে হতে পারে, এবং এক পর্যায়ে এমন হতে পারে যে সমস্ত ফুসফুসের কার্যকারিতা একেবারে নষ্ট করে দেয়, যাকে আমরা বলি রেসপিরেটরি ফেইলিউর। আমরা স্যার এছাড়াও কিন্তু নিউমোনিয়া কোভিড-19 ছাড়াও হয়ে থাকে। এখন হয়তো আমরা নিউমোনিয়া এরকম হাঁচি কাশি নিয়ে আসলেই ভাবি যে এই বুঝি কোভিড-19, কিন্তু কিছুদিন আগে কিন্তু এই যদি এরকম হতো, আমরা ভাবতাম যে হয়তো কোনো ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, অথবা ভাবতাম যে যক্ষার কারণে হচ্ছে। এখন কোভিড-19 হচ্ছে টপ অফ দি ডিফারেন্সিয়াল। যদি রোগী এরকম হাঁচি কাশি বা যে কোনো শ্বাসের সমস্যা নিয়ে আসে, আমাদের প্রথম ভাবতেই হয় যে এই রোগীটা কোভিড-19 আক্রান্ত কিনা। স্যার, আপনার এখানে আমি একটু সাপ্লিমেন্ট কিছু প্রশ্ন করতে চাই। বলছিলেন যে যারা ধূমপান করে তাদের এই পরবর্তীতে সিওপিডি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। তো ধূমপানের বাইরে আর কি কি ফ্যাক্টর আছে যেটির কারণে সিওপিডি রোগ হতে পারে? ধূমপান সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। এরপরেই হচ্ছে বায়োমাস ফুয়েল কনজাম্পশন, যাকে আমরা বাংলায় বলি
কঠিন জ্বালানি নির্গত ধোঁয়া। এখন এগুলো অবশ্য কমে গেছে, যেটি আমরা গ্রামাঞ্চলে দেখি, যে যেখানে লাকড়ি পুড়িয়ে খড় পুড়িয়ে রান্না করা হয় সেই ধোঁয়াটা কিন্তু সিওপিডি করে থাকে। আপনি যদি শহরে আসেন, শহরে সিওপিডির একটি অন্যতম কারণ ভেহিকেল এমিশন, এই যে যানবাহনের ধোঁয়া, আমরা বাতিল যানবাহন যেগুলো রাস্তায় চলছে সেই ধোঁয়া। তারপরে একটু শহরের বাইরে যদি যান, সেটি যেমন ধরুন যে এই গাজীপুর, তারপরে এইদিকে ধরুন বুড়িগঙ্গার পাড়ে যেগুলো ইটভাটার ধোঁয়া, এই ধোঁয়াগুলো বেশ ক্ষতি করে। এবং মাঝে মাঝে আমরা দেখি, মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, যদিও এটি খুব বড় কারণ না, কয়েল পোড়ানো, মশার কয়েল, তাতেও কিন্তু কিছুটা এই সিপিডি আক্রান্ত হবার একটা সম্ভাবনা। অনেক অনেক ধন্যবাদ। তবে প্রিয় দর্শক, সর্বোপরি প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ধূমপান। প্রিয় দর্শক, আজকে যারা আমাদের আজকের এই সেশনটি দেখছেন তাদের জন্য কিন্তু একটি চমৎকার বার্তা পৌঁছে গেল, আর সেটি হচ্ছে যে কেউ যদি ধূমপান করে আজই সেটা থেকে বিরত থাকতে বলবেন, এবং আপনি নিজে যদি ধূমপান করেন অবশ্যই আজকের থেকে এটা আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং পাশাপাশি কয়েল জ্বালিয়ে যারা মশা নিবারণের চেষ্টা করছেন তারা আমার মনে হয় যে কয়েল বাদ দিয়ে মশারিটা নিয়ে ঘুমানোর ব্যবস্থা করবেন, এটাও একটি পরামর্শ থাকবে। পাশাপাশি যে কার্বন ডাই অক্সাইডের কথা বললো, দূষিত ধোঁয়া বাতাস, এটি আসলে পরিবেশ সংরক্ষণ সঠিকভাবে করলে আমরা ঠিকই। আর এজন্যই আমার মনে হয় স্যার, যারা মুক্ত বাতাসের মধ্যে থাকে তারা মনে হয় ভালো থাকেন। হ্যাঁ, অবশ্যই। আমরা এই পর্যায়ে একটু ফাহিম ভাইয়ের ফ্লোরে আসতে চাই। ফাহিম ভাই, আপনার কি কি কোয়ারি রয়েছে, জানার বিষয় রয়েছে? আমাদের স্যার আজকে প্রত্যেকটি প্রশ্নের জবাব আপনাকে দিবেন, প্লিজ। স্যারের কাছে আসলে আমার অনেকগুলো প্রশ্ন, এবং সবই আসলে আমার জানতে চাওয়া বা সাধারণ মানুষের যে জানতে চাওয়া একেবারেই তাই, কারণ এই বিষয়ে আমাদের জ্ঞান খুবই সীমিত। এই করোনা ভাইরাস সম্পর্কে আমাদের জ্ঞান একেবারেই সীমিত। স্যার, প্রথমত মানুষ তো আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে, বাংলাদেশেও প্রতিনিয়ত দেখা যাচ্ছে মানুষ আক্রান্ত হচ্ছে এবং তারা চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন যখনই তারা আক্রান্ত হচ্ছেন। তো আমরা স্যার যেটা দেখছি যে অনেক চিকিৎসক তারা শুরুতে যেটা করছেন, অনেকেই দেখা যাচ্ছে যে তারা ডক্সিসাইক্লিন এবং একই সাথে খুবই আলোচিত আইভারম্যাকটিন, এই কম্বিনেশন অনেকেই সাজেস্ট করছেন। আবার দেখা যাচ্ছে অনেক চিকিৎসক তারা দেখা যায় যে হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ, এই কম্বিনেশনকেও তারা অনেকেই আসলে সাজেস্ট করছেন। আবার অনেকেই বলছেন যে কোনো কিছুর প্রয়োজনে শুধুমাত্র গরম পানি, হোম রেমিডিজ যেগুলো আছে, ভাপ সেগুলো নিলেই আসলে যথেষ্ট। আপনি স্যার নিশ্চয়ই এর ভেতরে অনেক পেশেন্ট দেখে ফেলেছেন। ক্লিনিক্যাল ট্রায়ালও তো আসলে চলছে, এবং সেক্ষেত্রে WHO তো ক্লিনিক্যাল ট্রায়াল আসলে করছে, স্পেশালি এই আইভারম্যাকটিন, ডক্সিসাইক্লিন, সেটারও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, বাংলাদেশেও চলছে। স্যার, আপনি একটু যদি আপডেটটা জানান, আপনি কি দেখছেন, আপনার ফাইন্ডিং আসলে এই ব্যাপারে কি, আপনি কতটুকু আশাবাদী হচ্ছেন এই দুটো ট্রায়ালের ব্যাপারে? ফাহিম, একটি বিষয়, এই বিষয়টা আসলে খুবই, আমি বলবো যে খুবই সেন্সিটিভ একটা বিষয়। জি। এখন করোনা মহামারীর সময় আপনি একটা বিষয় জানেন যে আমাদের জীবাণুকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, আর একটা ফাঙ্গাস। আমরা কিন্তু অধিকাংশ ভাইরাসের ক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি ইফেক্টিভ কোনো ট্রিটমেন্ট দিতে পারি। করোনা ভাইরাস এখন পর্যন্ত এরকমই একটি ভাইরাস, সত্যিকার অর্থে করোনার বিরুদ্ধে সেরকম কোনো ঔষধ কিন্তু এখনো কার্যকরী প্রমাণিত হয়নি। এখন বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে যে করোনা কিন্তু একটা সেলফ লিমিটিং ডিজিজ। মানে আমরা যেটা ফ্লুর ক্ষেত্রে বলি যে যদি আপনি চিকিৎসা দেন তাহলে 1 সপ্তাহ, আর না দিলে 7 দিন। করোনাও কিন্তু সেরকম। আপনি দেখবেন করোনার যদি রোগের এবং রোগীর ইতিহাস নেন, শতকরা 85 থেকে 90% রোগী কিন্তু ঘরে থেকেই সুস্থ হয়ে যায়। শুধুমাত্র একটু জ্বরের জন্য নাপাক প্যারাসিটামল খেলো, অথবা একটু অ্যান্টিহিস্টামিন খেলো, একটু ভালো খাবার দাবার খাবে, একটু গরম পানি খাবে, যদি প্রয়োজন হয় একটা অ্যান্টিবায়োটিক খাবে, না হয় হয়তো কিছুই খাবে, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে। এই হচ্ছে অধিকাংশ করোনা রোগীর চিকিৎসা, শতকরা 85%। এখন এরকম কিছু রোগীকে হয়তো আমি হাইড্রক্সিক্লোরোকুইন দিলাম প্রথম দিকে, যেটা ক্রেজ ছিল, এখন সেটা চলে গেছে।
কিছু রোগীকে হয়তো আমি আইভারমেকটিন দিলাম, কিছু রোগীকে আমি হয়তো এই ফেভিপিরাভির আরেকটা অ্যান্টিভাইরালের কথা এখন হচ্ছে সেটা দিলাম। কিন্তু সেইভাবে কোনো ঔষধ প্রমাণিত হতে হলে, যেটি ক্লিনিক্যাল ট্রায়াল আন্তর্জাতিকভাবে স্বীকৃত, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল বলে, ডাবল ব্লাইন্ড র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, সেইভাবে কোনো ট্রায়াল দিয়ে কোনো ঔষধ কিন্তু এখনো কার্যকরী প্রমাণিত হয়নি। এবং আপনি জেনে থাকবেন হাইড্রক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন কিন্তু হৃদযন্ত্রের উপর ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এতে হার্ট ব্লক হয়। এবং কোনো রোগী হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার আগে অবশ্যই তার ইসিজি করে দেখতে হবে যে তার কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা। এবং দুঃখজনক হলেও সত্যি যে এই কাজগুলো না করে আমরা হাইড্রক্সিক্লোরোকুইন, এজিথ্রোমাইসিন দিয়েছি অনেক রোগীকে, এখনো দিচ্ছি, অথবা কেউ দিচ্ছে না, রোগী নিজেই খাচ্ছে। কারণ ফাইম, আপনি জানেন বাংলাদেশে কিন্তু সব ড্রাগ ওটিসি ড্রাগ। আপনার যদি পকেটে টাকা থাকে আপনি যে কোনো ঔষধ যে কোনো মুহূর্তে কিনতে পারবেন, এই জন্য কোনো প্রেসক্রিপশন লাগে না। একে বলে ওভার দি কাউন্টার, যেটি উন্নত বিশ্বে আপনি হয়তো একটা ভিটামিন কিনতে পারবেন বা একটা জ্বরের ঔষধ কিনতে পারবেন, এর বেশি কিছু না। বাংলাদেশে আপনি সব পারবেন। সুতরাং বাংলাদেশে আজকে এই যে সোশ্যাল মিডিয়াতে, আমি এর খুবই বিরুদ্ধে যে সোশ্যাল মিডিয়াতে আমরাও কিছু কিছু চিকিৎসক বিভিন্ন ঔষধ সম্পর্কে এমনভাবে বলছি যেন এই ঔষধগুলো খেলেই সে করোনা মুক্ত হয়ে যাবে, এবং রোগীরা সেটি নিয়ে হামলে পড়ছে। স্যার এই জায়গাটাতে আমি একটি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই স্যার, একটু থামিয়ে আমি একটু ফাহিমুর রহমানের কাছে কি সম্পর্ক প্রশ্ন রাখতে চাই। ফাহিমুর রহমান, আপনি যেহেতু গণমাধ্যমে আছেন, আপনার কাছে এটা আমার প্রশ্ন। স্যারের এই কথার থেকে স্যার যেমনটি বলছিলেন যে আমাদের দেশ এমন একটি দেশ, সকল সম্ভাবনার দেশ এবং সবকিছু সফল করার দেশ, আমরা চাইলে সবকিছু করতে পারি, যে কোনো কেউ ইচ্ছা করলেই ডাক্তার হয়ে যেতে পারে। তার সে কখনো এমবিবিএস ডিগ্রি অর্জন করেনি, কিন্তু দেদারসে কিন্তু তারা নামের আগে ডাক্তার লিখে আর তারা প্র্যাকটিস করছে, এরকম আমরা দেখছি। আবার আমরা এমনও দেখছি যে এসএসসি পাস আর তিনি রাষ্ট্রের সর্বোচ্চ মানুষের সঙ্গে ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, বাংলাদেশ থেকে শুরু করে বিদেশ সব রাজনৈতিক নেতাদের সাথে তিনি মিশছেন, অথচ তিনি আসলে বেসিক্যালি আমরা জানছি যে তিনি মেট্রিক পাস। তো এরকম সম্ভাবনার দেশ হচ্ছে বাংলাদেশ। তো সেই জায়গাটিতে গণমাধ্যমের কি ভূমিকা থাকতে পারে এই জিনিসগুলোর মুখ উন্মোচন করা? পাশাপাশি আপনি দেখুন যে করোনা কালেও কিন্তু বিভিন্ন গণমাধ্যম উইদাউট এনি অথেন্টিসিটি তারা বিভিন্ন খবর প্রকাশ করেছে, যেমন এই ড্রাগটি এখন ভালো কাজ করছে, এরকম বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ধরনের নিউজ করছে। তো এটার ফলটা জনগণের কতটা ইম্প্যাক্ট পড়ছে বলে আপনারা মনে করেন? না, এটা খুবই এটা প্রশ্নটা তো জীবন এবং মৃত্যুর, সুতরাং মানে নিজে ডাক্তারি করে ওষুধ খেলে সেটা তো আসলে নিজের ক্ষতি, এবং সেই সুযোগ আসলে একেবারেই নেই, কারণ এই ভাইরাসটা একেবারেই নতুন এবং চিকিৎসকদের পরামর্শ ছাড়া আসলে ওষুধ খাওয়ার তো আসলে কোনো প্রশ্নই আসে না। অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, তারপর তাকে আসলে ওষুধ খেতে হবে। তবে স্যার যেটা বললেন যে ফেসবুকে এখন এত রকমের তথ্য ঘুরছে এবং আমরা দেখছি যে নানা রকমের কয়েকটা ওষুধের নাম তো স্যার বলেছেন, কিছু কিছু ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, সেগুলোর যে রেজাল্ট গুলো আসে সেই রেজাল্ট গুলো পাবলিশ হয়, গণমাধ্যমে পাবলিশ হচ্ছে। এছাড়া আবার দেখা যাচ্ছে যে ইনফ্যাক্ট হোমিওপ্যাথি, সেটার কথাও কিন্তু বলা হয়েছে, সেটিও ফেসবুকে ব্যাপকভাবে আলোচিত একটি বিষয় ছিল। ভেষজ কিছু ওষুধের কথা বলা হয়েছে, সেগুলো খেলে মানুষ সুস্থ হতে পারে, সেই ধরনের আলোচনাও কিন্তু এসছে। এবং গণমাধ্যম সবসময় আসলে স্যারদের বক্তব্যকেই তুলে ধরার চেষ্টা করে, সেটি আসলে গণমাধ্যম করে। যারা এক্সপার্ট এই বিষয়ে, যারা এক্সপার্ট, তাদের বক্তব্যকেই কিন্তু সব গণমাধ্যম, সেটা প্রিন্ট হোক, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক, সবাই কিন্তু আসলে এক্সপার্টদের বক্তব্যগুলোই তুলে ধরার চেষ্টা করে। এছাড়া যেটা হয় যে কিছু কিছু দেখা যায় যে কোনো একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হচ্ছে। সবশেষে আমরা একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি সম্পর্কে জানি যে তারা বলেছে তারা একটি ক্লিনিক্যাল ট্রায়াল করেছে, যেখানে তারা দেখেছে 96% পেশেন্ট তারা সুস্থ হয়েছে তাদের যে ওষুধ, সেই ওষুধ ব্যবহার করার ফলে। এখন এটি তাদের একটা দাবি যেটা পরবর্তীতে দেখা গেছে যে সেটি খবরে প্রচারিত হয়েছে। এখন
তারপর আমরা দেখেছি যে বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা ভ্যাকসিন আবিষ্কারের পথে এক ধাপ এগিয়ে গেছে, সেই খবরটিও কিন্তু বেশ ফলো করে প্রচার করা হয়েছে গণমাধ্যমে। এবং খবরগুলো আসলে যাচাই বাছাই করেই গণমাধ্যম সেগুলোকে তুলে ধরার আসলে চেষ্টা তো করে বটে। এবং বাংলাদেশে যখন কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা দাবি করে, তখন তো আস্থা গণমাধ্যমেরও সেই কোম্পানির উপরে রাখা ছাড়া তো উপায় নেই, কারণ তারা বাংলাদেশের প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যালস কোম্পানি, যাদেরও আসলে এক্সপার্ট টিম আছে, যাদের এক্সপার্ট টিম কাজ করছে, এবং তারপরেই তারা নানা পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সেই দাবিটা তারা করছে। স্যারের কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, এই ফাঁকে আমি সেই প্রশ্নটাও করে ফেলতে চাই, সেটা হচ্ছে হসপিটালাইজেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মানে হসপিটালাইজেশনটা আসলে একজন করোনা রোগীর ক্ষেত্রে এক ধরনের ভীতি কাজ করে যখন কেউ আক্রান্ত হয়, এবং দেখা যেতে পারে যে সে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন হয়তো হসপিটালের কথা আসলে ভাবছে যে হসপিটালে তার এখনই যাওয়াটা ঠিক হবে কিনা। এটা আসলে ঠিক কোন সময়টাতে তার আসলে সিদ্ধান্তটা নেওয়া উচিত, যে কোন সময়টাতে তার আর বাসায় থাকা চলবে না, তার আসলে হসপিটালে যাওয়া উচিত? এটা রোগীর নিজের কি বোঝার কোনো উপায় আছে? চমৎকার একটি প্রশ্ন স্যার, প্রশ্নটি আমারও ছিল, ফাহিম ভাই করেছেন। স্যার প্লিজ। এই আমি যেটা বলি, মানে করোনা রোগীরা যখন করোনা আক্রান্ত হয়ে গেলেন, তিনি যদি বাসায় সব স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন, তার মধ্যে ধরুন যে আইসোলেশনে থাকা, সেলফ আইসোলেশন, যেটা যে উনি একা একটি ঘরে থাকবেন, তার বেড কেউ শেয়ার করবে না, কোমরটা শেয়ার করবে না, তার বাসন কোসন ব্যবহার্য তোয়ালে এগুলো সব আলাদা হবে, এবং ঘরের অন্য মেম্বাররা তার কাছ থেকে সামাজিক দূরত্ব মেনে চলবেন, এবং তারাও স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। যদি তার পক্ষে এটা সম্ভব হয় তাহলে তিনি বাসায় থাকবেন। কিন্তু যদি এমন হয় যে তিনি এগুলো করতে পারছেন না, তাহলে কিন্তু সব করোনা রোগীদেরকেই আপনাকে যে কোনো প্রতিষ্ঠানে রাখতে হবে, সেটি হাসপাতাল না হোক। যেমন এখন একটি কথা প্রচলিত হচ্ছে যে প্রাতিষ্ঠানিক আইসোলেশন। দেখা যাচ্ছে কাউকে যদি বাসায় রাখা হয়, সে স্বাস্থ্যবিধি ঠিক মতো মানছে না, তিনি ছড়াচ্ছেন রোগটা। সেই ক্ষেত্রে তিনি যদি একটা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে যান, যেমন আমরা এখন শুনছি বোধহয় ফিল্ড হাসপাতাল, আপনারা শুনেছেন, যেমন বসুন্ধরা করেছে একটি ফিল্ড হাসপাতাল, এরকম কিছু ফিল্ড হাসপাতাল হয়েছে, যেগুলো হয়তো পুরোপুরি হাসপাতাল না, কিন্তু তারা আইসোলেশনের জন্য করা হয়েছে। তো মাইল্ড মডারেট রোগী যতক্ষণ পর্যন্ত না শ্বাসকষ্ট শুরু হয় অথবা রক্তে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনাকে পূর্ণাঙ্গ হাসপাতালে স্থানান্তরের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি করে বুঝবো? এক, রোগী নিজে বুঝবেন যে তার শ্বাসকষ্ট বেড়ে গেল কিনা। তারপরে আমি যাদের পক্ষে সম্ভব, এটি আমার সব রোগীকে বলে থাকি যে একটি পালস অক্সিমিটার রেখে দেন বাসায়। পালস অক্সিমিটার থার্মোমিটারের মতো, আপনি থার্মোমিটারের মতো যেটি মুখে দেয়, পালস অক্সিমিটার একটা আঙুলের মধ্যে ঢুকিয়ে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন যে অক্সিজেনের মাত্রা কত। যদি দেখেন অক্সিজেনের মাত্রা 95 এর নিচে, তাহলে বুঝবেন যে আপনার হাসপাতালে যাওয়া ভালো। কারণ দেখা গেছে যে যখন আপনার এই অক্সিজেনটা কমা শুরু হয়, এটা খুব দ্রুত কমতে থাকে করোনা রোগীদের। একদম 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখা যায় যে 95 থেকে কমতে কমতে একেবারে 80, 75, 70-এ চলে আসে। সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। স্যার এই জায়গাটাতে আমি একটু সম্পূর্ণ প্রশ্ন রাখতে চাই যে প্রথমেই জাস্ট 95 থেকে যদি কমা শুরু হয়, আর ধরুন যে আপনি মাপতে পারলেন না, আপনি নিজে বোঝুন যে আপনার শ্বাসকষ্টের মাত্রা খুব বেড়ে যাচ্ছে, আপনি বাসার মধ্যে হয়তো অক্সিজেন কেনা, কনসেন্ট্রেটর কেনা, নেবুলাইজ করা, এগুলো করবেন না। আমি আপনাকে বলবো যে আপনি ইমিডিয়েটলি হাসপাতালে যান, গিয়ে যেটি চিকিৎসা, শুধু অক্সিজেনের চিকিৎসা না, কিন্তু এর সঙ্গে আরো অনেক অনেক চিকিৎসা রয়েছে যেটি আপনি বাসায় নিতে পারবেন না। এবং আপনি যদি পূর্ণাঙ্গ চিকিৎসার মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনার সেরে ওঠার সম্ভাবনা অনেক অনেক বেশি। অনেক ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে প্রিয় দর্শক, আপনারা যে আলোচনাটি শুনছিলেন, যে এই সিচুয়েশনে
আপনি বাসায় রেখে আসলে অনেকটা বিপদেই পড়ে যেতে পারেন, কারণ অনেক প্যারামিটার দেখার বিষয় রয়েছে, অনেক কিছু অ্যাসেস করার বিষয় রয়েছে। আর সেটি একজন চিকিৎসক ছাড়া, সেখানে নার্সদের নার্সিং ছাড়া কিন্তু আসলে অসম্ভব একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। অতএব এই ধরনের সিচুয়েশনে স্যার যেমনটি বললেন যে আপনি আপনার ঘরে একটি পালস অক্সিমিটার রাখবেন, যেমন করে আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে একটি অ্যাসেস করতে পারি যে আমার তাপমাত্রা কত এই মুহূর্তে, ঠিক তেমনি ভাবে আপনার ফুসফুস কতটা কার্যকরী আছে, অক্সিজেন গ্রহণ ক্ষমতাটা কতটুকু, সেটি যদি 95% নিচে চলে আসে, তখন আপনি অবশ্যই আর দেরি করবেন না, অবশ্যই হসপিটালে যোগাযোগ করবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আর আমরা আবার একটু আসতে চাই, ফাহিম রহমান ভাই নিশ্চয়ই আছেন আমাদের সাথে। ফাহিম ভাই, তো এরকম একটি করোনা কালে আপনাদের রোগীদের যাওয়া থেকে শুরু করে হসপিটাল ব্যবস্থাপনা, এগুলো নিয়েও কিন্তু আপনারা সিরিজ প্রোগ্রাম করে থাকেন। তো শ্বাসকষ্টের রোগীদের কোনো এক্সপেরিয়েন্স আপনার আছে, যে তারা এরকম ভাবে শ্বাসকষ্টে ভুগে মারা গিয়েছে, এরকম কোনো এক্সপেরিয়েন্স আপনার ব্যক্তিগত জীবনে রয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে, অথবা আপনার যে কোনো একটি এক্সপেরিয়েন্স শেয়ার করবেন? আপনার মাইকটা আনমিউট করুন। হ্যাঁ, শিওর, ঠিক আছে। প্রথমত হচ্ছে যে এই ধরনের কিছু নিউজ যেটা, সেটা সারা বাংলাদেশ থেকে আমাদের সারা বাংলাদেশে যারা সংবাদকর্মী রয়েছেন, যারা প্রতিনিয়ত খবরগুলো সংগ্রহ করে আমাদেরকে পাঠান, সেই ধরনের যে খবরগুলো আমরা প্রচার করি, সেইখানে আমরা দেখেছি খুব দুঃখজনক কিছু ঘটনা তো রয়েছে, যে শ্বাসকষ্টের কারণে দেখা গেছে হসপিটালে আসার আগে তিনি বাসায় মৃত্যুবরণ করেছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তো ঘটেছে, এবং সেটা আসলে ন্যাশন ওয়াইড বিভিন্ন জায়গাতে এরকম ঘটনাগুলো আসলে হয়েছে। এবং সেই ক্ষেত্রেই বলা হয়ে থাকে যে প্রপার হসপিটালাইজেশন পেলে মৃত্যুর সংখ্যাটা অনেকাংশে কমিয়ে আনা আসলে সম্ভব। তো সে কারণেই এই ব্যাপারেও মানুষ যদি সচেতন হয়, এবং সেক্ষেত্রে যদি তারা ঠিক তথ্যটা জানে যে কখন আসলে আর বাসায় থাকলে চলবে না, কখন তাকে হসপিটালে যেতে হবে, সেক্ষেত্রে আসলে দেখা যায় দুঃখজনক ঘটনা এড়ানো হয়তোবা অনেকাংশেই আসলে সম্ভব হয়। এবং স্যার কিন্তু সেই ব্যাপারটা খুব চমৎকার ভাবে বলেছেন। এবং একই সাথে আমি আরেকটা বিষয় একটুখানি জানতে চাইবো স্যারের কাছে, সেটা হলো যে টেস্ট একটা জটিল প্রক্রিয়ায় পরিণত হয়েছে। কারণ আসলে টেস্ট করতে গেলে সেটা সময় সাপেক্ষ একটি বিষয়, ফলাফলটা পেতেও সময় লাগছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 দিনও হয়ে যাচ্ছে, 4 দিনও হয়ে যাচ্ছে, কিন্তু টেস্টের রেজাল্ট আসলে আসছে না। এবং দেখা যায় যে রোগে আক্রান্ত হওয়ার শুরুতেই এক ধরনের মনস্তাত্ত্বিক একরকমের চাপ রোগীর ওপরে তৈরি হচ্ছে, কারণ তিনি আসলে টেস্টের রেজাল্টটা সময় মতো পাচ্ছেন না। এই ক্ষেত্রে স্যার আপনার পরামর্শটা কি হবে? অর্থাৎ টেস্ট করতে গেল বা টেস্ট হলো না, কবে নাগাদ ফলাফল আসলো, এলো না, এই যে এটা আমাদের বাস্তবতা, আমাদের দেশের এটা একটা বাস্তবতা, যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই সময়টায় আসলে করণীয়টা কি হতে পারে, মানসিক দিক থেকে ভাবনাটা আসলে কি হতে পারে? এই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি টেস্ট সংক্রান্ত কিছু ফ্যাক্টস বলি। এখন পর্যন্ত আপনারা জানেন যে সারা পৃথিবীতে এই করোনা রোগ নির্ণয়ের জন্য 3টি টেস্ট রয়েছে। একটি হচ্ছে অ্যান্টিজেন টেস্ট, সেটা খুবই কম সেন্সিটিভ, ধরুন 100 জন রোগীর করলে হয়তো 30-40 জনের মধ্যে পজিটিভ পাবে। আরেকটি হচ্ছে অ্যান্টিবডি টেস্ট, তার সেন্সিটিভিটি অনেক বেশি, প্রায় 95 থেকে 100% ক্ষেত্রেই পজিটিভ হবে, কিন্তু সেটি প্রথম সপ্তাহে হবে না, 1-2 সপ্তাহ পরে অ্যান্টিবডি অ্যাপিয়ার করলে তখন হয়তো পজিটিভ হবে। আর রোগ নির্ণয়ের জন্য যেটিকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ধরে থাকি, সেটি হচ্ছে পিসিআর, আরটি-পিসিআর যাকে বলে। এই পিসিআর পরীক্ষা আমাদের এখানে শুরু হয়েছে প্রথম দিকে অপ্রতুল ভাবে, এবং লোক সংখ্যা অনুপাতে এখনো অপ্রতুল। কিন্তু একটি বিষয় আমি আপনাকেও বলছি এবং আপনার মাধ্যমে, রাজ টিভির মাধ্যমে দর্শকদের বলছি, আমরা কিন্তু যারা চিকিৎসক, তারা কিন্তু টেস্ট রিপোর্ট দেখে যদি আমরা চিকিৎসা করতে যাই, তাহলে কিন্তু অনেক রোগী চিকিৎসার বাইরে থেকে যাবে। এখন হাঁচি কাশি নিয়ে বা যে কোনো এই শ্বাসের সমস্যা নিয়ে যদি কোনো চিকিৎসকের কাছে কোনো রোগী আসে, আমি সকলকে বলি, প্রথম আমাদের চিন্তা করতে হবে এটি করোনা কিনা। যদি 1 সপ্তাহের জ্বর, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ
জ্বর, কাশি, গা ব্যথা করা, এই ধরনের সিমটম নিয়ে আসে। সেটি পরীক্ষা হোক বা না হোক, এবং তাকে করোনা রোগীর মতো চিকিৎসার আওতায় আনতে হবে, হোম আইসোলেশন। এবং এটি আমিও করে থাকি। প্রথমে এলেই আমি ধরে নিই উনি করোনা রোগী, এবং সেই মতো তাকে পরামর্শ দিই, এবং পাশাপাশি তাকে করোনা পরীক্ষা করতে বলি। এখন আমি যদি তাকে করোনা পরীক্ষা দিয়ে সেই পরীক্ষার রিপোর্ট পাওয়া পর্যন্ত তার এই চিকিৎসাকে আমি হেল্ড আপ করে রাখি, তাহলে কিন্তু তার তো কোনো কাজেই আসবে না, বরং তিনি আরো অনেক রোগীর মধ্যে এই ডিজিজটা স্প্রেড করবেন। আর আরেকটি বিষয় শুনুন, যে এই গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষারও কিন্তু একটা বিরাট ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি প্রায় শতকরা 30 থেকে 35% ক্ষেত্রে আপনার যদি করোনা রোগ হয়েও থাকে, সেই আরটিপিসিআর টেস্টটি কিন্তু নেগেটিভ হতে পারে, ফলস নেগেটিভ। সবশেষে আমি শুধু এটিই বলবো যে একজন চিকিৎসক তিনি কিন্তু একজন রোগীর রোগ নির্ণয় করেন তার ইতিহাস শুনে, তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে, এবং তারপরে কিছু ল্যাব পরীক্ষার উপর ভিত্তি করে। শুধুমাত্র ল্যাব পরীক্ষার উপর ভিত্তি করে কিন্তু চিকিৎসক রোগ নির্ণয় করেন না। কাজেই আমরা এই আরটিপিসিআর পরীক্ষা নিয়ে যে পরিমাণ মাতামাতি করছি, এবং রোগীরা যেরকম অস্থির হয়ে যাচ্ছে, এখান থেকে ওইখানে ছুটছে, ওইখান থেকে ওইখানে ছুটছে, ওইখান থেকে ওইখানে ছুটছে, এই প্রবণতাটার জন্য আমি বলবো যে আমাদের দেশে কিন্তু বেশি পরিমাণ রোগী আক্রান্ত হচ্ছে এবং কাজের কাজ কম হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার মাধ্যমে আপনার এই বার্তাটি আমি একটু দর্শকদের কাছে যুক্ত করতে চাই। প্রিয় দর্শক, যেই কথাটি স্যার বললেন আমি একটু যদি কনক্লুসিভ টানি, সেটি হচ্ছে যে আসলে অযাচিত এখান থেকে সেখানে না যে আপনাকে মন স্থির করে একজন চিকিৎসকের কাছে প্রতি আস্থা রেখে কিন্তু আপনার আগাতে হবে, তা না হলে আসলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই রয়েছে। এবং স্যার যেমনটি বললেন যে এই মুহূর্তে কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন, অর্থাৎ যখন স্টেজ 4 এ চলে যায়, কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু জ্বর, কাশি, সর্দি থাকলে করোনা সাসপেক্ট করেই চিকিৎসা দেওয়ার প্ল্যান করা হচ্ছে। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা দেখছেন মন্টিন রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন। আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চেস্ট স্পেশালিস্ট প্রফেসর ডক্টর এ কে মোশাররফ হোসেন স্যার, এবং আমাদের সাথে আরেকজন স্পেশাল গেস্ট আছেন ফাহিম রহমান। আমরা একটি ফলপ্রসূ আলোচনা করার চেষ্টা করছি, আপনারাও কিন্তু আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। আর এজন্য যেটি করতে হবে, রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্নটি করুন। এবং স্যার আপনাকে জানিয়ে রাখছি, আমাদের এখানে অসংখ্য প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে। আমরা এই পর্যায়ে স্যার কয়েকটি প্রশ্ন নিতে চাই, কারণ আমাদের এই আয়োজনটি পুরোটাই আমাদের দর্শকদের জন্য। মাহমুদুল হাসান তিনি লিখেছেন, স্যার সিওপিডিতে অ্যান্টিবায়োটিকের রোল সম্পর্কে কিছু বলেন। আমরা কোনো অ্যান্টিবায়োটিক এবং কত দিনের প্রেসক্রাইব করবো? আমার মনে হয় একজন চিকিৎসক, কারণ আমাদের একটি মেডিকেল ভিত্তিক টিভি চ্যানেল, অনেক চিকিৎসক দেখে থাকেন, রেসিডেন্টরা দেখে থাকেন। স্যার যদি একটু ব্যাখ্যাটা দেন যে সিওপিডিতে অ্যান্টিবায়োটিকের রোলটা কি আছে, এবং যদি সেটা থেকে থাকে আমরা কতদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক সাজেস্ট করব? সিওপিডিতে অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা যদি আমি খুব প্রিসাইজলি বলতে চাই, এটা কিন্তু খুবই একাডেমিক আলোচনা, এবং এই একাডেমিক আলোচনা কিন্তু এ ধরনের মিডিয়ায় অনেক লিমিটেশনস আছে। আমি শুধু একটি কথা বলবো যে সিপিডি যখন এক্সাজারবেশন হয়, মানে হঠাৎ করে অবনতি হয়, তার একটি প্রধান কারণ হচ্ছে জীবাণু সংক্রমণ। দেখা গেছে যে 1/3 রোগীদের ক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিক লাগে, এবং অনেক ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ওভার ইউজ করে থাকি। আমি যদি সহজ বাংলায় বলি, হয়তো মশা মারার জন্য কামান দাগ, এই বিষয়টার প্রবণতা খুব আছে। এবং একই কথা যে রোগী হয়তো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজেই অ্যান্টিবায়োটিক 2-1 কোর্স খেয়ে তারপর আমাদের কাছে আসে, এসে বলে আমি এটা খেয়েছি, ওটা খেয়েছি, তখন আমাদেরকে হয়তো আরো হায়ার অ্যান্টিবায়োটিক চুজ করতে হয়, এবং এর ফলে খুব সাধারণ অ্যান্টিবায়োটিক গুলো এখন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আমাদের কাছে যখন আসে তখন রোগীকে আরো বেশি উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হচ্ছে। তো আমি একটি কথাই বলবো যে যখন আপনি অ্যান্টিবায়োটিক দিবেন,
সেটি চিকিৎসকদের জন্যই আমি বলছি। প্রথম আপনি ভাবুন যে অ্যান্টিবায়োটিক ওনার প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে কি জন্য দিচ্ছি, কত দিনের জন্য দিব এবং কোন অ্যান্টিবায়োটিকটি দিব, এটি আপনি একেবারে নির্দিষ্ট করে দিন এবং রোগীর সঙ্গেও এটি আপনি এই আলোচনাটি করুন, তিনি যেন তার ইচ্ছা মতো পুনরায় আবার এই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু না করে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা আরো বেশ কয়েকজন দর্শকের মতামত নিব। সেই ফাঁকে আমাদের সাথে আপন সর্দার তিনি লিখেছেন লিভার জন্ডিসের জন্য কোন মেডিসিন। আমার মনে হয় যে এটি আজকে নিব না, এটি লিভার বিশেষজ্ঞ আসলে আমরা এই প্রশ্নটি নিব। খন্দকার মেহরুন রজনী, আলোচনা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সৈয়দ আফজাল তিনি একটি প্রশ্ন রেখেছেন, আমার বয়স 55 বছর, আমি বেশি কথা বললে হয়রান হয়ে যাই, বেশি সময় কথা বলতে পারি না, তালুর দিকে, নাকের পিছন দিক থেকে মগজের দিকে মনে হয় ফুলে ওঠে। আমি কোনোদিন ধূমপান করি নাই, ট্যাবলেট প্রোভিয়ার অনেকদিন থেকে খাচ্ছি, পেটে অনেক বাতাস হয়, অনেক সময় বুকে এসে ধপধপ করে, গ্যাসের ওষুধ সব সময় খাচ্ছি, মাঝে মধ্যেই ইনহেলার নেই ডাক্তারের পরামর্শে, আমার কোনো শ্বাসকষ্ট বুঝি না, তবে বুক জাম থেকে যায়, আপনার পরামর্শ চাই। অনেকগুলো স্যার কোয়ারি তার, আপনি যদি স্যার একটু প্রশ্নের উত্তর দেন। সৈয়দ আফজাল, 55 বছর বয়স। প্রিয় দর্শক, আফজাল 55 বছর বয়স আপনার, এবং আপনি যেসব সিমটম বলেছেন এই সিমটম গুলো কিন্তু মিলে যায় যে অ্যালার্জি জনিত অ্যাজমায় ভুগছেন আপনি। এই যে গলার মধ্যে কিছু আটকে আছে, এটি আমাদের আজকে যিনি সঞ্চালক অনুষ্ঠানের ওনার সাবজেক্ট, এটা ডাক্তার বাসুদেব, হয়তো আপনার রাইনাইটিস হচ্ছে। রাইনাইটিস হলে পরে নাকের মধ্যে যে সিক্রেশন সেগুলো গড়িয়ে গড়িয়ে গলায় যায়, টিকল ডাউন করে গলায় শুশুরি দেয়, তখন সারাক্ষণ এই গলা খাকারি দিতে থাকে। এই রোগীগুলো মনে হয় গলায় কিছু আটকে আছে, সেটা পরিষ্কার করতে হবে। আরেকটি যেটি আপনি বললেন যে গলায় বুকের মধ্যে চাপ ধরছে, এই যে চাপ ধরা বুকের মধ্যে জাম লাগা, এটি দুই কারণে হয়। একটি হচ্ছে আপনার যদি শ্বাসকষ্ট হয়ে থাকে, আবার এটি কিন্তু অনেক সময় হৃদরোগেরও লক্ষণ, যেটিকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলি। কাজেই আমি বলবো যে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, তিনি যেন আপনার হার্ট এবং লাং দুটো পরীক্ষা করে আপনি এক্স্যাক্টলি কোন রোগে ভুগছেন সেটি আপনাকে বলেন এবং সেই মতো চিকিৎসা দেন। অনেক ধন্যবাদ সৈয়দ আফজাল, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা এই পর্যায়ে ফাহিম ভাইয়ের ব্যস্ততা আছে, আমি জানি যে তিনি আবার নিউজে ঢুকবেন, আমরা ফাহিম ভাইকে একটু ছেড়ে দিব। তবে তার আগে আজকে আমাদের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগলো, এবং স্যার যে কথাটি বললেন যারা ধূমপান করে তাদের জন্য কিন্তু একটি অশনি সংকেত, তিনি কিন্তু সিওপিডিতে আক্রান্ত হয়ে যাবেন। তো আপনার কি বার্তা থাকবে আমাদের এই দেশের মানুষের জন্য? না, এখন আসলে স্বাস্থ্যের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতেই হবে, এবং এই করোনা কিন্তু সেটি আসলে মানুষকে একেবারে বুঝিয়ে দিচ্ছে প্রতিনিয়ত যে জীবনযাপনের ক্ষেত্রে, লাইফস্টাইলের ক্ষেত্রে অনেক বড় ধরনের পরিবর্তন আনাটা এখন আসলে সময়ের দাবি। এই সময় সেটি আসলে করতেই হবে। সেই সেই বোধ কিন্তু মানুষের ভেতরে তৈরি হচ্ছে। প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করা, প্রপার ডায়েট, খাওয়া দাওয়া ঠিক মতো করা, এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ। সেগুলো কিন্তু আমরা বুঝতে পারছি। করোনা না এলে হয়তো বা এভাবে মানুষ বিষয়টাকে রিয়েলাইজ করতো না। স্যারের কাছে আমার আরেকটা প্রশ্ন, মানে আমি শেষ করার আগে আরেকটা প্রশ্ন একটুখানি করতে চাই। সেটা হলো স্যার, আমেরিকাতে এখন পর্যন্ত একমাত্র অথরাইজড যে ড্রাগ ক্রিটিক্যাল পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রেমডেসিভির, সেটি ব্যবহার করা হচ্ছে, এবং এই রেমডেসিভির আমরা দেখছি যে আমাদের দেশে বেশ কয়েকটা 6টি ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারা তৈরি করেছে, এবং সেগুলোর প্রয়োগ সম্ভবত শুরু হয়েছে, বা সেগুলো আসলে পেশেন্টদেরকে দেওয়া হচ্ছে ক্রিটিক্যাল স্টেজে, যারা এটা ক্রিটিক্যাল স্টেজের পেশেন্টদেরকে দেওয়া হচ্ছে। রেজাল্ট স্যার কেমন পাচ্ছেন? মানে বাংলাদেশে রেমডেসিভির এর রেজাল্ট আপনারা কেমন এখন পর্যন্ত দেখছেন? ফাহিম, আমি তো আমার কিছু অভিজ্ঞতা আছে, অবজারভেশন। এই রেমডেসিভির কিন্তু একদম ক্রিটিক্যাল রোগীদের দিচ্ছি না আমরা, সিভিয়ার টু ক্রিটিক্যাল। মানে যখনই একটা রোগী হাসপাতালে ভর্তি হলো, তখনই যদি রোগীর অক্সিজেন স্বল্পতা দেখা দেয়, তখনই কিন্তু আমরা ডেক্সামেথাসোন, রেমডেসিভির শুরু করে দিচ্ছি। এবং সেই আবার যদি বলি যে এখন পর্যন্ত যত ঔষধ আছে, সেই রেমডেসিভির কিন্তু একটি ঔষধ যাকে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু এন্ডোর্স করেছে, এবং
এর পক্ষে কিছু ক্লিনিক্যাল ট্রায়ালও আছে। এবং আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে রেমডেসিভির কার্যকরী ঔষধ। আমি বলবো আমার তো একটা খুব ভালো অবজারভেশন, এবং আমি বলবো যে রেমডেসিভির দিয়ে আমি রোগী চিকিৎসা করতে গিয়ে আমার মনে হয় রোগীদের আউটকাম, যেটি প্রধান বিষয়, যে অতি দ্রুত তাদের অক্সিজেন স্বল্পতার যে বিষয়টি সেটি কমে যাচ্ছে এবং তারা দ্রুত হাসপাতাল থেকে বাসায় যেতে পারছেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। তবে একটি বিষয় আমি বলবো এই প্রেক্ষিতে, সেটি হচ্ছে যখন এই রেমডেসিভির দিয়ে চিকিৎসা করবেন, যেই চিকিৎসকই করবেন, একটু লক্ষ্য রাখবেন ওনার কিডনি এবং লিভারের দিকে, কারণ রেমডেসিভির কিন্তু লিভার হেপাটোটক্সিক, লিভার নষ্ট করে দেয়। কাজেই যদি লিভার এনজাইম বেড়ে যায় আপনাকে কিন্তু রেমডেসিভির বন্ধ করতে হবে। আবার যদি কিডনি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি রেমডেসিভির দিতে পারবেন না, আপনাকে বিকল্প ঔষধ খুঁজতে হবে। এই দুটি বিষয়ে আমার মনে হয় নজর রেখে আপনার রেমডেসিভির দিয়ে চিকিৎসা করুন। আমার মনে হয় রেমডেসিভির ইটস এ ভেরি পজিটিভ, having very positive outcome in treating severe and critical patients. থ্যাংক ইউ স্যার। আমরা আরো বেশ কয়েকটি প্রশ্ন নিব দর্শকদের, এবং তবে তার আগে ফাহিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন, এবং প্রত্যাশা রাখবো এভাবেই আমাদের রাজ টিভি রাজ পরিবারের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও ধন্যবাদ, স্যারকে অশেষ ধন্যবাদ আরো একবার এই যে সময় দেওয়ার জন্য। দর্শকরা অনেক কিছু স্যারের কাছ থেকে জানতে পেরেছে, স্যারকে আরো একবার ধন্যবাদ, এবং ফ্রন্টলাইনারদেরকে আরো একবার মনের ভেতর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মন্টিন রেসপি টক পাওয়ার্ড বাই মন্টিন। আমাদের এই আজকের এই আয়োজনে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রেসপিরেটরি স্পেশালিস্ট, বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর A.K. মোশাররফ স্যার, এবং তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি বিভাগ। স্যার কিন্তু চিকিৎসক হিসেবে একজন সফল মানুষ, এবং পাশাপাশি তিনি দেশ এবং দেশের বাইরের মেডিকেল সায়েন্সের প্রত্যেকটি ডিগ্রি কিন্তু তিনি অর্জন করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, স্যার এমবিবিএস ডিগ্রির পর পরবর্তীতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেছেন বিসিপিএস থেকে। এরপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন 2011 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে। এফসিসিপি ডিগ্রি অর্জন করেছেন আমেরিকান কলেজ অফ চেস্ট ফিজিশিয়ান থেকে। এফআরসিপি ডিগ্রি অর্জন করেছেন রয়্যাল কলেজ ফিজিশিয়ান এডিনবরা থেকে, ইউকে থেকে, এবং তিনি রেসপিরেটরি মেডিসিনের উপরে একটি ফেলোশিপ করেছেন সিঙ্গাপুর থেকে। এবং স্যারের অনেক অর্জন রয়েছে, একটু জানিয়ে রাখি প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে। স্যার বাংলাদেশের মেডিকেল জার্নালের কিন্তু এক্সিকিউটিভ এডিটর হিসেবে তিনি আছেন। তিনি বক্ষব্যাধির উপর একটি গ্রন্থ রচনা করেছেন, এবং সম্পূর্ণ বাংলায়। আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন, এবং পাশাপাশি আপনারাও কিন্তু বক্ষব্যাধি সম্পর্কে একটি অত্যন্ত চমৎকার ধারণা অর্জন করতে পারবেন। সেই বরেণ্য চিকিৎসককে আপনাদের সামনে আসলে হাজির করাতে পেরে আমরাও খুব গর্বিত। রাজ টিভি পরিবারের পক্ষ থেকে স্যারকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে স্যার, আমরা কিন্তু শেষ করছি না, কারণ আপনার অগণিত রোগী, অগণিত ভক্ত, শ্রোতা তারা অনেক প্রশ্ন রেখেছেন। প্রশ্নগুলো উত্তর না দিলে আসলে তারা অনেক কষ্ট পাবে। প্রশ্ন রেখেছেন খন্দকার মেহেরুন রজনী, অনেকগুলো প্রশ্ন তিনি করেছেন। একটি প্রশ্ন নেই, স্যার কোল্ড অ্যালার্জি সমস্যা আছে আমার, শ্বাসকষ্ট নাই, চোখ চুলকায় আর হাঁচি হয়, কি করতে পারি? খন্দকার মেহেরুন রজনীর প্রশ্নটির উত্তর, আপনি একটা ন্যাজাল স্প্রে ব্যবহার করবেন আর মন্টেলুকাস্ট খাবেন, অথবা মন্টিন। আচ্ছা, আজকের আয়োজন যেহেতু মন্টিনের সৌজন্যে, আপনি অবশ্যই একটি ন্যাজাল স্প্রে ব্যবহার করতে পারেন। আমার মনে হয় যে আমি যেহেতু ইএনটি স্পেশালিস্ট, বলেই দিই, আপনি অ্যান্টাজল প্লাস ন্যাজাল স্প্রে ব্যবহার করতে পারেন, কারণ এটি একই সাথে রাইনাইটিস এবং আপনার ওখানে যে স্টেরয়েডটি আছে আপনার ইনফ্লামেশনটা কমাবে, অ্যালার্জিক রাইনাইটিস কমাবে। এবং স্যার যেটি বললেন যে লিকোট্রাইন ইনহিবিটরস মন্টেলুকাস্ট, মন্টিন আপনি খাবেন 10 মিলিগ্রাম রাতে একটি করে। স্যার প্রেসক্রিপশনটা কি ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রেসক্রিপশন দিয়ে দিই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা স্যার এবার একটু ঝটপট আনসার আসতে চাই। অনেকের স্যার প্রশ্ন থাকে যে স্যার একবার যদি কেউ করোনা আক্রান্ত হয়, দ্বিতীয়বার কি তার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে? এই প্রশ্নের উত্তরটা আপনি কি পান স্যার? এখন পর্যন্ত আমি বলবো নাই, এটা চিন্তা করাই ভালো যে একবার আক্রান্ত হলে আর হবো না, অর্থাৎ তার শরীরে একটি ইমিউনিটি ডেভেলপ করে যাবে, যার কারণে তিনি মুক্ত। স্যার আরেকটি বিষয় যে স্যার কত দিনের মধ্যে তিনি ইমিউনিটি তার শরীরে পর্যাপ্ত পরিমাণ তৈরি হয়ে যায় করোনা আক্রান্ত হওয়ার পর? 2 সপ্তাহ পরে। 2 সপ্তাহ পর আক্রান্ত হবার 2 সপ্তাহ পরে তার অ্যান্টিবডি আসতে থাকে। একটি পেশেন্ট যদি স্যার করোনা নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ 14 দিন পর যদি তার
টেস্ট করে দেখা যায় তিনি কোভিড-19 নেগেটিভ, তিনি যদি তখন কারো সংস্পর্শে যায়, তার থেকে কি আর কোন রকম ট্রান্সমিশনের সুযোগ রয়েছে? না, সেরকম কোনো সম্ভাবনা নেই। অনেক অনেক ধন্যবাদ। এবার একটু আসতে চাই আমাদের মূল আলোচনায় স্যার, সিওপিডি আমরা জানি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। যদি আমরা স্যার অ্যাজমা এবং সিওপিডি দুটোকে একটু আলাদা করতে চাই, কোন সিমটম দেখে আমি আলাদা করতে পারবো তিনি অ্যাজমার রোগী আর তিনি সিওপিডি রোগী? এই তো অ্যাজমা ছোটবেলা থেকে শুরু হবে এবং দেখা যায় ফ্যামিলিতে আরো অনেকের অ্যাজমা থাকে, যার আছে তার হয়তো বাবা মা দাদা দাদি কারো না কারো থাকেই অ্যাজমা। দেখা গেছে শতকরা 50% ফ্যামিলির মেম্বারই শ্বাসরোগে আক্রান্ত। আর সিপিডির ক্ষেত্রে দেখা যায় যে সিপিডির প্রধান কারণ ধূমপান, তিনি ধূমপান করছেন এবং তার ধূমপান করার মাত্রা অনেক বেশি। কিরকম যে দেখা যায় যে প্রতিদিন 20টা করে অন্তত একটানা 10 বছর ধরে উনি ধূমপান করছেন, তবেই সিপিডি হয়। এছাড়াও কিছু জেনেটিক বিষয় আছে, তবে ধূমপানই প্রধান। আমি বলবো যে অধূমপায়ী যিনি, তার ক্ষেত্রে সিপিডি চিন্তা না করাই ভালো। স্যার আরেকটি প্রশ্ন যে স্যার এটার আমরা চিকিৎসা ব্যবস্থাপনা কি কি রয়েছে, অর্থাৎ অ্যাজমা এবং সিওপিডি দুটোকে যদি আমরা চিকিৎসা গাইডলাইনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে স্যার সিওপিডি রোগীদের গাইডলাইনটা কি কি থাকবে? খুব বেশি পার্থক্য নেই। একটা বেসিক পার্থক্য, সেটা হচ্ছে যে আমরা সিপিডির রোগীর ক্ষেত্রে মেনলি যে শ্বাসনালী প্রসারিত করার ঔষধগুলো বেশি ব্যবহার করব, ব্রঙ্কোডাইলেটর, কারণ এখানে প্রদাহের কম সিপিডিতে। এই জন্য খুব স্টেরয়েড ইনহেলার অথবা সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড, যে প্রেডনিসোলোন জাতীয় বড়িগুলো, এগুলো দীর্ঘমেয়াদী দেওয়ার কোনো যুক্তি নেই। শুধুমাত্র যখন হঠাৎ অবনতি হবে, এক্সাজারবেশন হবে সিপিডি, সেই ক্ষেত্রে হয়তো 5-10 দিন দিলাম, কিন্তু খুব দীর্ঘমেয়াদী স্টেরয়েড না দেওয়াই ভালো। আর সাধারণত সিপিডি রোগীগুলো দেখা যায় যে বয়স্ক হয়, অন্য আরো রোগ থাকে তাদের, হয়তো ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, কাজে সেই ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিতে খুব চিন্তা ভাবনা করে দিতে হবে। আর সিপিডি রোগীগুলোর দেখা যায় যে ধীরে ধীরে আসলে খারাপের দিকে চলে যায়। আজকে আপনার সিপিডি হলো অ্যাকচুয়ালি একদম পুরোপুরি নর্মাল লাংস আপনার আর হবে না, ধীরে ধীরে আপনি খারাপের দিকে যাবেন। আপনি যদি ঔষধ নিয়মিত সেবন করেন এবং পরামর্শগুলো নিয়মিত মানেন, তাহলে হয়তো আপনার এই অবনতিটা কম হবে। যেমন আপনি যদি ধূমপান ছেড়ে দেন, ধরুন যে আপনি ধূমপান করছেন সিপিডিতে, তাহলে পরে খুব দ্রুত আপনার লাংস অকার্যকর হয়ে যাবে, রেসপিরেটরি ফেলিউর হয়ে যাবে। কিন্তু আপনি যদি ধূমপানটা ছেড়ে দেন, ওষুধগুলো নেন, তাহলে হয়তো 10 বছরের জায়গায় 20 বছর পরেই দেখা গেল যে আপনার লাংস অকার্যকর। আর অ্যাজমার ক্ষেত্রে, অ্যাজমার যদি আপনি চিকিৎসা দেন, তাহলে কিন্তু অ্যাজমার লাংটা একদম পুরোপুরি নর্মাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। আপনি অ্যাজমার ঔষধ নিলে মনেই হবে না যে আপনি কোনো রোগ বহন করছেন, কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, একদম সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমাদের আরো একজন দর্শক একটি প্রশ্ন রেখেছেন, স্যার জাকির হোসেন, তিনি লিখেছেন আমার বাবার বয়স 60 বছর, তিনি আগে ধূমপান করতেন কিন্তু এখন করেন না। চিকিৎসকরা বলেছেন সিওপিডি রোগ এবং বাবাকে টিকামেট ইনহেলার প্রোভিয়ার 10 মিলিগ্রাম এই ওষুধগুলো চালিয়ে যেতে বলেছেন। তো কতদিন চলবে টিকামেট ইনহেলার এবং মন্টিন 10 মিলিগ্রাম? এই ঔষধগুলো কখনো বাড়াতে হবে, কখনো কমাতে হবে, এবং যখন সিমটম বেশি থাকবে তখন ঔষধের মাত্রা বাড়বে, যখন সিমটম কম থাকবে তখন ঔষধের মাত্রা কমবে। তবে আমি যেটি প্রথমেই আপনাকে বললাম যে এই ধরনের রোগীদের আসলে কম বেশি ঔষধ সারা বছরই লাগে সিপিডি রোগীদের। পাশাপাশি সিপিডি রোগীদের জন্য আরেকটি বিষয় খুব প্রয়োজন, যেটি অবহেলিত, আমাদের রোগীরা খুব করতে চান না, সেটি হচ্ছে প্রতি বছর ইনফ্লুয়েঞ্জার টিকা দেয়া এবং জীবনে অন্তত একবার নিউমোনিয়ার টিকা নেয়া। ইনফ্লুয়েঞ্জার টিকা দেয়া এই জন্য দরকার যে দেখা যায় বিশেষ করে শীতের শুরুতে বা শীতের সময় এই সিপিডি রোগীগুলো খারাপ হয়ে যায়, কারণ তখন ভাইরাল ইনফেকশন হয় এবং ভাইরাল ইনফেকশনে হয়ে সেখানে আপনি জানেন যে ভাইরাল ইনফেকশনে হলে সেখানে আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সিপিডি এক্সাজারবেশন হয়। সেই ক্ষেত্রে তার লাংসের কার্যকারিতাটা নষ্ট হয়।
তো সেই জিনিসটা যদি আপনি একটা ইনফ্লুয়েঞ্জা টিকা দেন, তাহলে কিন্তু সেই এই সিওপিডির যে এক্সাজারবেশন, সেটা হওয়ার যেই প্রবণতা, সেটি কমে যাবে। যদি হয়েও থাকে, তবে সেই এক্সাজারবেশনের তীব্রতাটা কম। অনেক অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকার একটি উত্তর আমরা পেলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মন্টিন রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন। আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রেসপিরেটরি স্পেশালিস্ট অধ্যাপক ডাক্তার এ.কে মোশাররফ হোসেন স্যার। এবং স্যার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আমাদের আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন, আফরোজা সুলতানা, প্রেগন্যান্সিতে রিভারক্স অর রেমডেসিভির দেওয়া যাবে? স্যার, প্রেগন্যান্সিতে রিভারক্স এবং রেমডেসিভিরের কথা তিনি জিজ্ঞেস করেছেন, এটি দেওয়া যাবে কি? আমার রিভারক্স দেওয়া যাবে না, রিভারক্স দেওয়া যাবে না, যাবে না। লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে হবে সেই ক্ষেত্রে, ইনজেক্টেবল। যতদিন উনি প্রেগনেন্ট থাকেন ততদিন ওনাকে ইনজেক্টেবল দেওয়া ভালো যদি লাগে, রেমডেসিভিরও না দেওয়া ভালো। থ্যাংক ইউ। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় আসছি এবং দেখতে দেখতে কিন্তু আমাদের সময়টাও ঘড়ির কাটায় প্রায় 55 মিনিট 59 সেকেন্ড 56 মিনিট হয়ে গিয়েছে। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো স্যার, আমরা শেষ করব, তবে যাবার আগে আপনার আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগলো এবং সেই সাথে মন্টিন রেসপিটক এই নতুন আয়োজনটি কতটা রোগীদের উপকারে আসবে, সেই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনি এই যে বিষয়গুলো, আপনি ধরুন যে নির্বাচন করলেন আজকে সিপিডি, আমি বলবো যে এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি সিপিডি রোগী, তিনি যদি ধূমপায়ী হন, তিনি যদি ধূমপান নিয়ন্ত্রণ করেন, তাহলে পরে তার সিপিডি রোগের উন্নতি হবে। এবং পাশাপাশি আপনি জানেন যে ধূমপান যারা করেন তাদের মধ্যে কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। অতএব আপনি যদি ধূমপানটা নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি করোনা থেকেও মুক্তি পাবেন এবং আপনার সিপিডি রোগটাও ভালো থাকবে। অতএব আমি বলবো যে আসুন আমরা এই একটি বদভ্যাস ত্যাগ করে আমরা নিজেরা আমাদের ফুসফুস তথা শ্বাসতন্ত্রকে সুস্থ রাখি, আমরা নিজেরা করোনা মুক্ত থাকি, আমাদের পরিবারকে করোনা মুক্ত করি এবং আমাদের দেশকে আমরা করোনা মুক্ত করি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান উপস্থিতির জন্য। এবং আপনার প্রত্যেকটি কথা আমার মনে হয় যে বেদ বাক্যের মতন। এই কথাগুলো যদি আজকে আমাদের দর্শক শ্রোতারা শুনে থাকেন এবং সেটি হৃদয়ে গ্রহণ করে থাকেন এবং বেশি বেশি করে যদি একটু শেয়ার করে থাকেন, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি উপকৃত হবে আমাদের এই সাধারণ জনগণ। এই করোনা কালে যেহেতু সিওপিডি বা অ্যাজমা রোগীরা সবচেয়ে বেশি ভালনারেবল, আমার মনে হয় যে এই কথাগুলো আপনারা বারবার শুনুন। পুরো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা মূল্যবান, আপনারা আবারও শুনুন এবং বেশি বেশি করে অন্যকে শেয়ার করুন, তাহলে অনেক উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করছি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং প্রত্যাশা রাখবো এভাবে রাজ টিভি এবং রাজ পরিবারের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা এই আলোচনা থেকে একটি কথাই বলতে চাই যে আসুন আপনার ফুসফুস, যেই ফুসফুস নিয়ে আপনি কিন্তু শ্বাস আদান প্রদান করছেন, অর্থাৎ এই শ্বাস আদান প্রদান করার জন্য কিন্তু ফুসফুসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেদিন এই ফুসফুস থেমে যাবে, সেদিন থেমে যাব আমি, থেমে যাবেন আপনি, থেমে যাবে গোটা বিশ্ব। আসুন আমরা আমাদের এই ফুসফুসটাকে সচল রাখি এবং আমরা অচল না হই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রাজ টিভি রেসপিটক মন্টিন এই অনুষ্ঠানটি দেখার আবারও আহ্বান জানিয়ে আমাদের এই আয়োজন শেষ করছি। সবাই নিরাপদে থাকুন। ধন্যবাদ এবং শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.